প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের সপ্তম ক্লাস। আমরা আজকে সিলেবাসের ইউনিট 2 এর টুয়েও আছে, ইউনিট 4 এও আছে। এটা এই বিষয়টা একটা টপিকস আজকে আলোচনা করব। এই টপিকসটা অনেক লাইব্রেরি সায়েন্সের, এটাকে বলা হয় কি, জীবনে যত ভাইবা পরীক্ষা দিবেন, যত রিটেন পরীক্ষা দিবে, এই বিষয়টা পড়বে। সেটা হচ্ছে 5 লজ অফ রঙ্গনাথন, অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি। এটা আমরা এমন ভাবে শিখবো, এই প্রশ্নটা আপনাকে পড়বে কোর্স নাম্বার 101-এ, কোর্স নাম্বার 102-এ এবং কোর্স নাম্বার 104-এ। 3 জায়গায় এটা প্রশ্ন হবে। আবার সেকেন্ড সেমিস্টারে যায় কোর্স নাম্বার 106-এ। এই 5 লজ অফ রঙ্গনাথন, এই যে বই, এইটা আপনাদের প্রশ্নটা হবে ভাইভাতে প্রশ্ন পড়ে না কিংবা রিটেনে পড়ে না, এরকম কোনো রেকর্ড নাই। এই জন্য আমরা চেষ্টা করব যে এটা প্রশ্নটা একটু ভালোভাবে শিখতে এবং এটা বিশ্লেষণ করে শিখবো। ধরে নেন একটা পরীক্ষা দিতে গেলেন, একটা পরীক্ষা দিচ্ছেন, মনে করেন আপনার একটা প্রশ্ন কমন হয়নি, কমন না হলে আপনার হাতে সময় নাই, বসে রয়েছেন, আপনি একেবারে বসে রয়েছেন, পরীক্ষার কিচ্ছু মনে নেই, কিচ্ছু বলতেছে না। তখন আপনার যে প্রশ্নের সাথে, যে কোনো প্রশ্নের সাথে এই 5 লস অফ রঙ্গনাথন আপনি যদি এটা চালাই দেন, আমার সাউন্ড ক্লিয়ার? এখন কি সাউন্ড ক্লিয়ার? জি স্যার, বসতেছে। সাউন্ড বাইরে দেন স্যার। স্যার হেডফোন দিলে সাউন্ড কম আসে। এই প্রশ্নটা এমন যে যখন আপনার কোনো প্রশ্ন পরীক্ষা রিটেনে কমান হলো না, তখন আপনি এই প্রশ্নটা যদি আপনার মাথায় থাকে, এই 5 লস অফ রঙ্গনাথন থাকে, তাহলে লাইব্রেরি ম্যানেজমেন্ট আপনি পারবেন, ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট পারবেন, এটা ক্লাসিফিকেশনও পারবেন, ক্যাটালগিংও পারবেন। যে প্রশ্নের সাথে আপনি যান না কেন, আপনার এই প্রশ্নটা চমৎকার ভাবে, এই টপিকসটা আপনার কাজে লাগবে। কাজে আমি অনুরোধ করব এটা একটু ভালোভাবে শিখতে। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে পুস্তকের মেথড এন্ড প্রসিডিউরস, গত ক্লাসে তাই শিখেছিলাম তো নাকি? প্রস্তুত নির্বাচন। জি স্যার। আমরা গ্রন্থাগার সংগ্রহ প্রক্রিয়া আমরা দুটো শিখেছিলাম, একটা মেথড আর একটা হচ্ছে প্রসিডিউরস। জি তার আগের দিন শিখেছিলাম বুক সিলেকশন পলিসি এন্ড প্রিন্সিপালস। তার আগে তো শিখেছিলাম ভাগ ভাগ করে। আজকে আমরা শিখবো কোনটা কোন এটা স্যার? 5 লজ অফ রঙ্গনাথন এন্ড রিলেশন। সাউন্ড আসতেছে, বন্ধ করে দিতে হবে সব দরকার নেই। আজকে আমরা শিখবো 5 লস অফ লাইব্রেরি সায়েন্স এন্ড রিলেশন। ওদিকে ছিল না এটা? 5 লস অফ রঙ্গনাথন এন্ড দেয়ার রিলেশন উইথ ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ পুস্তক নির্বাচনের পঞ্চনীতি সাথে, গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতির সাথে পুস্তক নির্বাচনের সম্পর্ক সমূহ আমরা আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার ভিতরে আমার টোটালি লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার সবগুলো টপিকস ধারাবাহিকভাবে এসে যাবে। আর এই বিষয়টা যদি আমি ভালো করে শিখতে পারি, লাইব্রেরি ম্যানেজমেন্টের প্রশ্নটার উত্তর আমি যতগুলো পরীক্ষা হোক না কেন, এই পরীক্ষার ভিতরে আমার এই টপিকসটার সাথে এসে যাবে। তা আমি এই লাইনে কথা না বলে শুধু আপনাদেরকে সরাসরি স্লাইডে চলে যাব, এবং স্লাইডে যাওয়ার সময় আমি আপনাদেরকে যেটা করব সেটা হলো, আনোয়ার স্লাইড বন্ধ আছে, সেটা হলো যে কোন টপিকসটা আমার ইম্পর্টেন্ট বেশি এবং কোনটা কোন কাজে লাগানো যায়, সবসময় আপনারা সেটা মনে করবেন। এই হলো একটা টিপস। এবং লাইব্রেরি
যত পরীক্ষা হবে, যত ভাইবা হবে, সব জায়গায় দেখবেন যে এই 5 লস দিয়ে আপনাকে আটকায় দেওয়ার চেষ্টা করবে। এটা বিভিন্ন ভাবে, এটার সাথে আমি ভাইবার সময় আরেকটা যে শর্ট কোশ্চেন করব, তখন এটা নিয়ে আবার একটু আলোচনা করে নিব সেই সাথে। তো ঠিক আছে, আমরা দেখি আমাদের টপিকসটার ভিতরে আজকে আমাদের সিলেবাসের ইউনিট কতটুকু যায় এবং আমরা কতটুকু সেটার থেকে আলোচনা করতে পারি। প্রথমে আমরা যাব যথারীতি অন্যান্য দিনের মতন আমরা যে কাজটা করি, অবশ্যই সেটাকে আমরা ভাঙ্গে ভাঙ্গে চলে যাব। সামনে খাতাটা রাখি, খাতাটা সামনে নেই এবং কলমগুলো সাথে রেডি করে রাখি। খাতা এবং কলম সাথে সাথে আমার মুখের সবগুলো স্লাইডে তো আমি দিতে পারবো না, আমরা যাতে এটা ভাগ ভাগ করে এটা দেখাইতে পারি। যথারীতি আজকে আমি বলছি, আগেই বলেছি আমাদের আজকে লেকচার 7। আচ্ছা, এটা হিদায়াতুল্লাহ, এটা কি স্লাইড কালো হলে কি চোখে লাগে? ক্লিয়ার দেখা যায়? দেখা যায় তো? খেয়াল করেন, 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি, এন্ড এবং দিয়ার, তাহার রিলেশন, কার 5 লর সম্পর্ক টু ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ পুস্তক নির্বাচনের সাথে এই পঞ্চনীতির কি কি রিলেশন আছে সেই ইন্টিগ্রেটেডটা আমরা দেখাবো। ওকে, ঠিক আছে, সেটা আজকে 18 তারিখে আমার এটা। আসেন প্রথমে আমরা কি, প্রথমে আমাদের সাথে সাথে আমরা যেটা করি, 5 লস অফ লাইব্রেরি সায়েন্স এন্ড দেয়ার রিলেশন টু আরআইডি, পুস্তক নির্বাচনের সাথে আবার দেখেন এখানে হবে তথ্য সম্পদ সংগ্রহের সাথে, কিন্তু আমরা সরাসরি পুস্তক নির্বাচন দিয়ে প্রশ্নটা পড়ে এর সাথে পঞ্চনীতির সম্পর্ক। এটা জানার আগে আমার সাথে আগে জানতে হবে গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি কি। স্বাভাবিক প্রথম কোশ্চেন, গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি কি? পঞ্চনীতি হলো ওইটা গ্রন্থাগার বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ভারতের প্রখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী ডক্টর এএসআর রঙ্গনাথন, এএসআর আচার্য শিয়ালী রামামৃত রঙ্গনাথন, সে লাইব্রেরির লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য 5টা সূত্র নির্দেশ করে। সেই 5টা সূত্রকেই বলে 5 লস অফ লাইব্রেরি সায়েন্স। এখানে অনেকগুলো কথা আছে, এক কথায় আমি বলে দিলাম। কি বললাম? ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী গ্রন্থাগার বিজ্ঞানের, গ্রন্থাগার ব্যবস্থাপনা বা গ্রন্থাগার সেবার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে 5টা নীতি, 5টা সূত্র আবিষ্কার করেন। সেই 5টা সূত্রকেই 5 লস অফ লাইব্রেরি সায়েন্স বলা হয়। এটাকে কেউ বলে নরমেটিভ প্রিন্সিপালস অফ 5 লস অফ রঙ্গনাথন, এক একজন এক এক নামে বলে। শুধু পঞ্চনীতি থাকলে উত্তরটা এটা হবে। এখানে যত কথা লেখা আছে দেখেন, আচার্য শিয়ালী রামামৃত রঙ্গনাথন ভারতের গ্রন্থাগার জগতের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক, গ্রন্থাগার বিজ্ঞানের সকল ক্ষেত্রে তার প্রতিভার স্বাক্ষর ছিল এবং আছে। গ্রন্থাগারের লক্ষ্য অর্জন ও উদ্দেশ্য সাধন করতে তিনি 5টি সূত্র নির্দেশ করেন, সেটি হচ্ছে 5 লস অফ লাইব্রেরি সায়েন্স। এইগুলো হলো গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি। এতগুলো কথা যদি আমি আপনাদেরকে বলি আপনার মনে থাকবে না। এক কথায় ভাইবা বোর্ডে যাবেন, হোয়াট ইজ 5 লস? ভারতীয় উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক ডক্টর এস.আর. রঙ্গনাথন গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের বা সেবা বা জন্য লক্ষ্য উদ্দেশ্য অর্জনে 5টা সূত্র নির্দেশ করে, তাকে 5 ল বলা হয়। এখন প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানী যদি রঙ্গনাথন হয়, তাহলে বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক কিরা? এটা একটা ভাইভাতে কোশ্চেন হয়। মোহাম্মদ সিদ্দিক খান, লিখে নেন, মোহাম্মদ সিদ্দিক খান, সংক্ষেপে বলা হয় MS খান। বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনককে মোহাম্মদ সিদ্দিক খান। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, এইবার যদি কোশ্চেনটা উনি ঘুরাই বলে বিশ্ব গ্রন্থাগার বিজ্ঞান জনকের নাম কি, তখন আপনি কি বলবেন? কার নাম বলবেন? তখন বলবেন মেলভিল ডিউ। মেলভিল ডিউ হলো বিশ্বের গ্রন্থাগার বিজ্ঞানের জনক। এখন আপনারা তো ক্লাস করলেন বলে আজকে 3টা জিনিস আমরা বললাম
বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনকের নাম মোহাম্মদ সিদ্দিক খান, MS খান, যিনি বাংলাদেশ গ্রন্থাগার সমিতি প্রতিষ্ঠা করেন। এই বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষা সূচনা করেন। উনি 1956 সালে বাংলাদেশে প্রথম 3 মাসের সার্টিফিকেট কোর্স দিয়ে শুরু করেন, তারপরে 6 মাসের সার্টিফিকেট কোর্স, তারপরে দেশে 1 বছরের ডিপ্লোমা চালু হয়, তারপরে মাস্টার্স চালু হয়। তারপরে উনি দেখেন আজকে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা দিয়ে তারপর মাস্টার্স, তারপর বাংলাদেশে অনার্স চালু হয়েছে, তারপর মাস্টার্স চালু হয়েছে, তারপর এমফিল চালু হয়েছে, ডক্টরেট ডিগ্রি চালু হয়েছে, অ্যাডভান্স লেভেলের মাস্টার্স চালু হয়েছে। এ সব কিছু হচ্ছে যিনি প্রতিষ্ঠাতা, প্রতিকৃত, যিনি জনক, তিনি হলেন মোহাম্মদ সিদ্দিক খান। ঠিক তদ্রূপ ভারতীয় উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক হলেন এই ডক্টর SR রঙ্গনাথন। আর বিশ্ব গ্রন্থাগার বিজ্ঞানের জনক হলেন মেলভিল ডিউ। আমি আমরা তো আমাদের আইডির মধ্যে দিয়ে ঢুকি। বিজ্ঞান জনকের কেন নাম হয়েছে? অনেকে তারা ক্লাস করেন না, অনেকের কাছে জিজ্ঞেস করা হয় বিভিন্ন জায়গায়। আমরা ভাইবা নিতে যাই, আমি ভাইবা নিতে গেছি, জিজ্ঞেস করছে বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞান জনকের নাম কি, বলছে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমার সাথে আমার স্যারেরা আছে, বড় বড় স্যারেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, একাধিকবার এই ঘটনা কইছে। পরে ওই টিচার তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মিজানুর রহমান গ্রন্থাগার বিজ্ঞানের জনক কেন? বলে উনি অনেকগুলো বই লিখছে। তাকে জিজ্ঞেস করছিলাম, আমি জিজ্ঞেস করি তুমি কি মিজানুর রহমানকে চিনো? কয় না চিনি না। না, অনেকে বলে হ্যাঁ চিনি, আমি ক্লাস করছি, অথচ সে আমাকে দেখে নাই। তো বলছে এর ভিতরে কাকে মিজানুর রহমান বলে মনে হয়? কয় না, এর ভিতরে কেউ নাই। অজস্র ঘটনা এরকম আছে, অজস্র ঘটনা। এখন আপনারা ক্লাস করার পরেও যদি আপনাদের ভিতরে, আমি আপনাদেরকে এটা বললাম, এর ভিতরে যেয়ে আপনারা যদি কথা বলেন তাহলে দুঃখজনক আর কি। তো যাই হোক, আমরা এই যে গ্রন্থাগার 3 জন বিজ্ঞানীর নাম জানলাম, এদের সম্পর্কে প্রত্যেকটা পরীক্ষা টিকা পড়বে। আমরা সেজন্য যদি এটা জানিয়ে যাই তাহলে আমরা এই বিষয়টা আমাদের জন্য অনেক সুবিধা হবে। পরে আমাদের তাহলে গ্রন্থাগার পঞ্চনীতি কি জিনিস? ভারতীয় উপমহাদেশের বিখ্যাত প্রখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী ডক্টর SR রঙ্গনাথন, উনি গ্রন্থাগারের লক্ষ্য অর্জন ও উদ্দেশ্য সাধনের জন্য যে 5টা সূত্র নির্দেশ করে সেটাই আছে 5 laws of library science। এখন প্রশ্ন আছে সেই 5টা নীতি কি? এই রঙ্গনাথন এই 5টা সূত্রকে কি বলছে? ন্যারেটিভ প্রিন্সিপালস অফ লাইব্রেরি সায়েন্স। এটা দিয়ে এই দেখেন ইনভার্টেড কমার ভিতরে এইটুক দিয়ে আপনার একটা টিকা পরীক্ষা পড়তে পারে। এই যে ন্যারেটিভ প্রিন্সিপালস অফ, অর্থাৎ এই সূত্রগুলো 1931 সালে প্রথমে এই বইয়ে প্রকাশ হয়। SR রঙ্গনাথন যখন ফ্যাসেট আবিষ্কার করেন তখন এটা 1931 সালে। ভাইবাতে জিজ্ঞেস করবে কত সালে হইল? 1931 সালে। ন্যারেটিভ প্রিন্সিপালস অফ লাইব্রেরি সায়েন্স কি জিনিস? এই গ্রন্থবিজ্ঞানের 5টি সূত্রকে আবার ন্যারেটিভ প্রিন্সিপালও বলে। এখন তাহলে সেই 5টা সূত্র কি আমরা একটু লিখি। নাম্বার 1, 1 নম্বর গ্রন্থাগার বিজ্ঞানের রঙ্গনাথনের সে 5টা নীতি। নাম্বার 1 বলছে বইগুলি ব্যবহারের জন্য, বুকস আর ফর ইউজ। লেখেন, খেয়াল করেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে বুকস আর ফর ইউজ, বই ব্যবহারের জন্য। নাম্বার 2, প্রথমটাই বলছিল বই ব্যবহারের জন্য, পরেরটা বলছে এভরি রিডার হিজ বুক, প্রত্যেক পাঠকের জন্য গ্রন্থ প্রয়োজন, প্রত্যেক পাঠকের জন্য গ্রন্থ। আপনি এইটুক বলেন, আমার 2-1জনকে খুলে দাও। প্রত্যেক পাঠকের জন্য বই। বলতেছে বই ব্যবহার হতে হবে, পরেরটা বলছে এভরি রিডার হিজ বুক, প্রত্যেক পাঠকের জন্য বই থাকতে হবে। 3 নম্বরে বলছে প্রত্যেক পাঠকের জন্য যেমন বই থাকতে হবে তেমনি প্রত্যেক বইয়ের পাঠক থাকতে হবে। এভরি বুকস ইটস রিডার, প্রত্যেকটা বইয়ের জন্য পাঠক থাকতে হবে। ফুরকান লিখছেন, ফুরকান উদ্দিন লিখছেন, লিখতে পারতেছেন? হাত উঁচু করেন। ফুরকান উদ্দিন, আসাদুল্লাহ লিখতে পারতেছেন তো? হাত উঁচু করেন, তাহলে বুঝতে পারবো। ওকে, গুড, থ্যাংক ইউ।
দেখেন এভরি বুকস ইটস রিডার, প্রতিটি গ্রন্থের জন্য পাঠক থাকতে হবে। প্রথমে বলছিল বই ব্যবহারের জন্য, পরেরটা বলছিল প্রত্যেক পাঠকের জন্য বই, তারপরে বলছে প্রত্যেক বইয়ের জন্য পাঠক, পরে বলছিল পাঠকের সময়ও বাঁচাতে হবে। লাইব্রেরিতে পাঠক তোমার কাছে আসবে, সেভ দ্য টাইম অফ দ্য রিডার, সেভ দ্য টাইম অফ দ্য রিডার, ইংরেজিতে লিখতে হবে এটা কিন্তু বাংলা লিখলে ভুল ভালো হবে, ইংলিশটা লিখতেই হবে। ভাইভাতে বলার সময় আপনি বলবেন ইয়েতে, কিন্তু এটা ইংলিশটা জানতেই হবে, সহজ কথা। সেভ দ্য টাইম অফ দ্য রিডার, পাঠকের সময় বাঁচাতে হবে। আরেকটা বলছিল নাম্বার 5, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। দেখেন গ্রন্থাগার একটি বর্ধিষ্ণু প্রতিষ্ঠান, অর্থাৎ লাইব্রেরি দিন দিন বাড়ে। এখন আসেন পাঁচটা আবার একটু বলি। প্রথমটা হচ্ছে বুকস আর ফর ইউজ, বই ব্যবহারের জন্য। আবার পরে বলছি এভরি রিডার হিজ বুক, প্রত্যেক পাঠকের জন্য বই থাকতে হবে। আবার বলছি এভরি বুকস, একই কথা গুরাই বলতেছে, আগে রিডার আগে আনছিল, এবার বুকস আগে আনছে। ইটস রিডার, প্রত্যেক বইয়ের পাঠক থাকতে হবে। পাঠক আমার কাছে আসবে, তার সময় মূল্যবান, তাকে বাঁচাতে হবে। আর লাইব্রেরি দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই পাঁচটা সূত্র এটা হিসাব করে দেখেন, এটা নিয়েই গ্রন্থাগার বিজ্ঞানের যত কথাবার্তা। মজার ব্যাপার, বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে, দ্বিতীয় না তো তৃতীয় দশকে 1931 সালে ডক্টর এস আর রঙ্গনাথন 1926 সালে মৌখিকভাবে প্রথমে এটা বলছিল, সেই জন্য এখানে দ্বিতীয় দশক বলা হয়েছে, কিন্তু 31 সালে এটা পাবলিশড হয়েছিল। আজকে 100 বছর পরে এসেও, প্রায় 100 বছরের কাছে আসে, এই গ্রন্থাগারের এই যে কথাটা আজকে সমান কার্যকর এবং আজও কার্যকরী এবং গ্রন্থাগার সংগঠনের দিক নির্দেশক। এই নীতিগুলো পাঠকের জন্য নয়, এটা পাঠকের জন্য নাই, এটা লাইব্রেরিতে যারা কর্মী থাকে, গ্রন্থাগারিক থাকে, তাদের দায়িত্ব এবং কর্তব্য নির্দেশক। ভাইভাতে জিজ্ঞেস করবে 5 নীতি কার জন্য, তো আপনি যদি বলেন যে পাঠকের জন্য, তাহলে হবে না। এটা হচ্ছে আসলে লাইব্রেরির যারা কর্মী থাকবে, লাইব্রেরিয়ান থাকবে, লাইব্রেরি সহকারী থাকবে, গ্রন্থাগারিক থাকবে, গ্রন্থাগার, তাদের জন্য এটা। এখন আসেন আমরা এই পাঁচটা, 1 নম্বরটা এই পাঁচটা শিখে ফেললাম, আমরা আসেন পরেরটা এখন একটু অ্যানালাইসিস করি। এই পর্যন্ত যখন ছিল তখন 101 নম্বর কোর্সে সব জায়গায় এই কথাটা আসবে। এখন আসেন আমরা পাঁচটার সাথে কি কি সম্পর্ক আছে বুক সিলেকশনে রাখি দেখি। প্রথমে ছিল 1 নম্বর নীতির তাৎপর্য হলো এমন কোন বই রাখা যাবে না। 1 নম্বর নীতি কি ছিল? বই ব্যবহারের জন্য। দেখেন খেয়াল করতে দেখছেন, বইগুলি ব্যবহারের জন্য, বুকস আর ফর ইউজ, 1 নম্বর নীতি আমাদের ছিল। সে এইটার 1 নম্বর তাৎপর্য হচ্ছে ভাইভাতে এমন কোন বই রাখা যাবে না, লেখার সময় লিখে দিতে হবে, অত কথা লিখে দেবেন না, জাস্ট লাইব্রেরিতে এমন কোন বই রাখা যাবে না সে যে বই ব্যবহার হয় না। তাহলে আসলে এই বই ব্যবহার করতে গেলে কি করতে হবে? রঙ্গনাথনের ভাষায় রঙ্গনাথন বলছিল ইট শুড অলওয়েজ বিয়ার ইন মাইন্ড। দেখেন একটা সোজা সাপটা কথা আপনার মনে রাখতে হবে, that the library socialized the use of books, socialized অর্থাৎ লাইব্রেরিকে সোশ্যালাইজ করতে হবে সমাজের সাধারণ পিপলের সাথে, একাত্মতা বানাই ফেলতে হবে ব্যবহার বিধি দিয়ে। লাইব্রেরি একটা ব্যালেন্স শিখে যাবে না, এটা আপনার মাইন্ড সবসময় থাকতে হবে, বিয়ার বহন করতে হবে ইন মাইন্ড, মাথার মধ্যে মনস্তাত্ত্বিক ভাবে, তাহলে যে আপনার বইগুলো ব্যবহার হবে। বই ব্যবহারের জন্য কি করতে হয়? বই ব্যবহারের জন্য আপনাকে এমন জায়গায় লাইব্রেরিটা হতে হবে। আপনি আসেন এবারে, এই বইটা ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে? বই যে ব্যবহার করব সেই ব্যবহারের জন্য আমাকে কি করতে হবে? আমাকে বই ব্যবহারের জন্য যে কাজটা করতে হবে, লাইব্রেরি লোকেশনটা এমন জায়গায় লাইব্রেরিটা তৈরি করতে হবে যেখানে মানুষ সহজে যাতায়াত করতে পারে। শুধু কি তাই, লাইব্রেরির টাইমটা এমন ভাবে করতে হবে যাতে মানুষ তার অবসর সময়ে যাইতে পারে। এখন মনে করেন আপনার অফিস টাইম 9টা 5টা, এখন আপনি লাইব্রেরির টাইমও করলেন 9টা থেকে 4টা, লাইব্রেরি থেকে যাবে বলেন? এখন দেখতে হবে, এই জন্যই তো দেখবেন আপনার মহল্লার বাড়ির আশেপাশে যে লাইব্রেরিটা থাকে সেই টাইমটা সবসময় থাকে বিকেল বেলায়। লোকজন কাজকর্ম থেকে আসবে, সবাই তো আর চাকরি করে না, যে লোকজন আসবে, আইসে তারা সেখানে কি করবে, সেখান থেকে একটু সময় বের করবে,
করে লাইব্রেরিতে পত্র পত্রিকা পড়বে, জ্ঞান অর্জন করবে। এই জন্য তার টাইমটা দেখতে হবে হয় 5টা থেকে রাত 8টা পর্যন্ত। স্কুলের টিফিন টাইমে দেখেন এরকম লাইব্রেরি আওয়ার থাকে। এই জন্য এখানে বলছে 2টা পয়েন্ট, একটা লাইব্রেরির অবস্থানটা, 2 নম্বর হচ্ছে ব্যবহারের সময়, 3 নম্বরে বলছে আপনাকে এত সুন্দর লাইব্রেরির বিল্ডিং হতে হবে যত লোক দেখতে চায়, তার ফিটিং এবং আসবাবপত্র খুব আরামদায়ক হতে হবে, এয়ার কন্ডিশন থাকতে হবে, কুশন চেয়ার থাকতে হবে, নিচে কার্পেট থাকতে হবে, যাতে গেলে মনটা ভালো হয়ে যায়। আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আপনারা, আমি যেখানে চাকরি করি, আপনারা এই লাইব্রেরির এটা দেখে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে, খুবই ভালো লাগবে। পরিবেশটা অন্যরকম করতে হবে। আপনি যদি আকর্ষণীয় পরিবেশ তৈরি করতে না পারেন তাহলে আপনার লাইব্রেরিতে আসবে না। এইগুলো সব কিন্তু বই ব্যবহারের জন্য। এখন আসেন তারপরে কি করা যাবে। আপনার যে কর্মী, লাইব্রেরিতে যে স্টাফ থাকবে, লাইব্রেরিয়ান থাকবে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান যারা থাকবে, তাদের কথাবার্তা খুব মিষ্টি হতে হবে, সুমধুর হতে হবে, ওয়েল রিসিভ করতে হবে। জিজ্ঞেস করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে একসময় লেখা ছিল লাইব্রেরিয়ানদের, লাইব্রেরির যারা কর্মী ছিল তাদেরকে মামা ডাকতো ছাত্ররা যাইয়ে। তার কারণ কিভাবে ডাকতো, এই দেখেন তারা যাই এটা এরকম উঁচু করে ধরে পত্রিকা পড়তেছে, ছাত্ররাও যাই পিছন দিক থেকে দরজা টুকা দিচ্ছে, কিছু বলতেছে না। যদিও ক্লাসের ভিতরে এসব কথাবার্তা গুলো বলা যাচ্ছে না। এই জন্য তো আপনি লাইব্রেরিয়ান যিনি থাকবে তিনি অ্যালার্ট থাকতে হবে। ছাত্র ঢোকার সাথে সাথে যে গুড মর্নিং কি গুড ইভিনিং কি আসসালামু আলাইকুম কি আদাব কি নমস্কার, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি, অর্থাৎ আপনার ব্যবহারকারী আপনার যাওয়ার আগে আপনি উঠে সুন্দর করে আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাকে কি কোনো উপকার করতে পারবো, আপনি কি কিছু খুঁজছেন, আমি কি আপনাকে কিছু দিতে পারি, আমার লাইব্রেরিতে এই আছে, আপনার কি লাগবে। অর্থাৎ আপনি তার সাথে সুন্দর একটা ব্যবহার করবেন। কর্মী এমন হতে হবে, উনি বলবে হ্যাঁ ভাই আমি তো আসছিলাম, আমার ক্ষেতে পামরি পোকা লাগছে, এটার জন্য কি কি বই আছে আপনি আমাকে একটু দেন। উনি বলবেন আসেন দেখেন এখানে কীট তত্ত্বের ভিতরে 630 কততে বই আছে, দেখেন আপনার কোনটা লাগবে, তাহলে আপনার বই আসবে। আর আপনি যদি লাইব্রেরিতে যে আসলো, আরে ভাই আপনি এখানে আপনার খেতে পামরি পোকা লাগছে, আমার কাছে যান, আমার কাছে কি জেনেছেন, কৃষি অফিসে যান মিয়া, আপনি এটা তাড়াই দিলেন, তাহলে কি আপনার বই ব্যবহার হবে? নিশ্চয়ই হবে না, নিশ্চয়ই হবে না। রাইট। আসেন এইবার আসেন পুস্তক নির্বাচনও আপনার এমন ভাবে করতে হবে যে এলাকায় লাইব্রেরি সেই এলাকার লোকজনের আপনার ডিমান্ডটা কি, এবং আপনার উপযাজক হয়ে একটা স্পেশাল সার্ভিস দিতে হবে। ওই যে আপনি যাই বললেন, একজন বলল যে আপনাকে আমার ক্ষেতের ফসল পোকায় খেয়ে যাচ্ছে, আমাকে একটু ইয়ে দেন, আমি আবার খবর সম্পর্কে জানতে চাইবো, আমি বিদেশে কাজ করতে যাবো, আমি একটা ফ্যাক্টরি করব, আমি জানতে চাচ্ছি এখানে যদি আমি একটা ফ্যাক্টরি করি তাহলে এটা চলবে কিনা। বলে হ্যাঁ আছে, আপনি এখানে আসেন, আমাদের এখানে ডিমান্ড প্রোফাইল আছে। কিংবা আপনি যারা বিভিন্ন জায়গায় শিক্ষাবিদ ব্যবসা করে সাকসেসফুল হয়েছে তাদের জীবনী বায়োগ্রাফি সম্পর্কে জানতে চাচ্ছেন, এইটাই হলো আপনার কাজের থেকে বাইরে যেয়ে এটা স্পেশাল সেবা দিতে হবে। এটা নিয়ে অনেক কথা বলা যাবে পুরো লাইব্রেরি সায়েন্স 5 লর ভিতরে। এই হলো 1 নম্বর নীতি বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে। আপনি এই কাজগুলো করলেই আপনার, এইবার আসেন তাহলে প্রথম নীতির সাথে পুস্তক নির্বাচনের সম্পর্ক কি। আমাদের যেটা ছিল প্রথম নীতির সাথে পুস্তক নির্বাচনের সম্পর্ক কি, প্রথম নীতির সাথে পুস্তক নির্বাচনের সম্পর্ক হলো রঙ্গনাথন প্রথম নীতি বাস্তবায়নের জন্য তার তাৎপর্য নির্ভর করে পুস্তক নির্বাচনের উপর। দেখেন বলছে পুস্তক নির্বাচন এমন ভাবে করতে হবে যাতে সব ব্যবহারকারীর বই থাকে, আর সাথে সাথে এই বই যে আছে আপনার লাইব্রেরিতে সংশ্লিষ্ট এই বিষয় সম্পর্কে আপনার স্থানীয় জনগণকে জানাতে হবে। দুইটা জিনিস, একটা আছে ইউজারের ডিমান্ড দিয়ে বইটা নির্বাচন করতে হবে, আর আপনার কাছে কি আছে সেটা জানাতে হবে। তাহলে আপনার পুস্তক নির্বাচনের সাথে এটা সম্পর্কটা যথাযথভাবে তৈরি হবে। 1 নম্বর পয়েন্ট শেষ হলো। ক্লিয়ার? কোনো কোশ্চেন এইটুকুর ভিতরে? কেউ কি কোনো কোশ্চেন করবেন? আসাদুল্লাহ, এটাও কি? থ্যাংক ইউ। ওকে, আসলে এবারে 2 নম্বর পয়েন্টে চলে যাব। একটু মন দিয়ে পুরো লাইব্রেরি সায়েন্স আমরা এখান থেকে শিখে বলবো। এই 5 লস দাগে লাইব্রেরি সায়েন্সের 9টা সাবজেক্ট ফার্স্ট সেকেন্ড সেমিস্টার আর পড়া লাগে না। আমি এটাকে এমন ভাবে অ্যানালাইসিস করে নিয়ে আসছি যা আপনাদের হয়তো দাগ কাটি যাবে। প্রথম নীতি ছিল যে বই ব্যবহারের জন্য, আর এইটাতে এসে বলতেছে এভরি রিডার, প্রত্যেক পাঠকের বই থাকতে হবে।
বলছিল প্রথম বক্তব্য ছিল বই ব্যবহারের জন্য, আর এটা হচ্ছে পাঠকের জন্য। এখন পাঠক কোন বই ব্যবহার করবে কি করবে না সেটা ডিপেন্ড করে কিন্তু ইউজারের উপরে। আপনি তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করব না, কিন্তু তার ব্যক্তিগত চয়েসটা আমি কিন্তু তার চয়েসটাকে কাটিয়ে নিয়ে আসবো, লুপিয়ে নিব। দ্বিতীয় নীতিতে বলা হয়েছে যে সকল পাঠকের বই থাকবে, আর এই মনোভাব সকল পাঠকের জন্য যে বই থাকবে এই মনোভাব বাস্তবায়ন করার জন্য আমাকে নিম্নোক্ত কাজগুলো করতে হবে। 1 নম্বর পয়েন্টে কি, বই নির্বাচনের ক্ষেত্রে বিষয় বৈচিত্র্য। যদি আপনি প্রত্যেক ব্যবহারকারীর বই দেন তা প্রত্যেক মানুষের সাবজেক্ট অনেক, এক একজন এক এক সাবজেক্টে চাবে। 1 নম্বরে আপনার সাবজেক্ট ব্যাপক বিষয়ের বিভিন্ন বিষয়ের বই আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার ইউজারের, আপনি যদি শুধু মনে করেন এই যে আমাদের মিজানুর রহমান প্রফেশনাল কলেজ এটা শুধু লাইব্রেরি সায়েন্সের লোক, আচ্ছা যারা বিবিএ করে তারা কি এখানে আসবে? এখন যারা ইংলিশে অনার্স করতেছে তারা কি এখানে আসবে? এখানে সব লাইব্রেরি সায়েন্সের বই, এখানে কিন্তু আসবে না। এখন আসেন 2 নম্বরে বলছে আপনি যখন যেমন বিষয়ের বৈচিত্র্য আনতে হবে, ওরকম আপনার গ্রন্থ নির্বাচনের আপনার যে ফরম্যাটটা সেটারও তার আঙ্গিক বৈচিত্র্য বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে গ্রন্থের বহিরঙ্গ রূপ, বইয়ের বাইরের রূপটা, অর্থাৎ প্রত্যেক, আপনি যদি বাচ্চাদের একটা লাইব্রেরি থাকে, তো বাচ্চাকে যদি একটা লাইব্রেরির ছবি দেখবেন, আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যায় কিংবা ছোট ভাই বোন বইয়ের দোকানে নিয়ে যাই, দেখবেন সে বইয়ের ছবিটা দেখে কিন্তু আগে বলবে এটা এসের বই, বইয়ের ছবি দেখে সে কিন্তু চয়েস করবে। তদ্রূপ এই বিষয়গুলো আপনার সাবজেক্টের সাথে রিলেটেড স্কেচ দেখেও আপনি এটা বহিরঙ্গ রূপের সাথে আপনার বইটা বাইন্ডিং কেমন, কত পৃষ্ঠার, কত ভলিউম, এটা সুন্দর করে বাইন্ডিং করা কিনা, আপনি লুজ লিপ কিনা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মিজানুর রহমানের যে বইগুলো পাইছেন এই কিন্তু অফসেট কাগজে ছাপানো প্রত্যেকটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে সেটা দেখবেন তার বাইন্ডিং চমৎকার, ছাপা চমৎকার, কোন ধরনের কোয়ালিটির সাথে কোনো আপোষ করা হয় না, এখানে একে বহিরঙ্গ রূপ বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে এই বইটার ক্যাটালগ এমন ক্যাটালগ করতে হবে এবং অ্যাডেড এন্ট্রি করতে পারবে। পাঠক বইটা কত ভাবে চাইতে পারে, যত ভাবে চাইতে পারে তত ভাবে এটা এন্ট্রি করতে হবে। তার কারণ একজন ক্যাটালগ দিয়ে খুঁজবে, একজন সূচি দিয়ে খুঁজবে, একজন মার্ক ক্যাটালগ দিয়ে খুঁজবে, একজন শিট ক্যাটালগ দিয়ে খুঁজবে। যে যেভাবে খুঁজুক না কেন ক্যাটালগ দিয়ে খুঁজলেই যেন আপনার বইটা পাই, এমন ভাবে আপনাকে সাজাতে হবে। তারপর আসেন আপনার কাছে যা আছে আপনি একা একা এই সব ব্যবহারকারীর চাহিদা মেটাইতে পারবেন না। এই জন্য আমরা আগের দিন বলেছিলাম আন্তঃগ্রন্থাগার ধার পদ্ধতি, ইন্টার লাইব্রেরি লোন। এই ইন্টার লাইব্রেরি লোন যেটা থাকবে সেটার আপনার আশেপাশ থেকে নিয়ে নিতে হবে। ওকে, তারপরে বলছে আপনার বই তখনই ব্যবহার হবে প্রত্যেক ব্যবহারকারীর গ্রন্থাগারের যে সেলফ থাকবে সেই সেলফটা আপনার উন্মুক্ত রাখতে হবে। পাঠক যাতে সরাসরি বইয়ের কাছে যাইতে পারে, সে যাতে বই উল্টোই পাল্টাই হাতায়ে তার পছন্দের বইটা নিতে পারে। এই কাজটা বাস্তবায়ন করার জন্য আপনার এই কাজগুলো, এই 6টা কাজ করতে হবে। এই 6টা কাজ করার সাথে এখন 2 নম্বর নীতির সাথে আমার পুস্তক নির্বাচনের সম্পর্ক কি? 2 নম্বর নীতির সাথে আমার পুস্তক নির্বাচনের হলো রঙ্গনাথন বলছে দ্বিতীয় নীতিতে বই থাকবে সবার জন্য উন্মুক্ত। তাই এই উন্মুক্ত এই নীতি বাস্তবায়নের জন্য পুস্তক নির্বাচনে প্রত্যেক যে পাঠক থাকবে তার চাহিদাকে জানতে হবে। আমার ইউজাররা কে কত, কে কোনটা কত কি চাচ্ছে, আমাকে সেটা একটু জানতে হবে। যদি আমি এটা জানতে পারি, আমার ডিমান্ড যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে। আমি যদি আমার ডিমান্ড না জানতে পারি তাহলে কিন্তু আমার এটা কাজে আসবে না। এই জন্য এই বাস্তবায়নের জন্য পুস্তক নির্বাচনে এটা হলো বই সবার জন্য উন্মুক্ত থাকবে, যা থাকবে লাইব্রেরিতে সেটা এই দ্বিতীয় আইনের ভিতরে বই সবার জন্য থাকবে এবং তা উন্মুক্ত করে দিতে হবে এবং কেনার আগে সব পাঠকের চাহিদা নিতে হবে। এখন আসেন পুস্তক নির্বাচন বা খরিদ করলে তালিকা তৈরি করলে হবে না। আপনি যদি পুস্তক নির্বাচন করলেন এবং তার তালিকা তৈরি করলেন, তার তালিকা এমন ভাবে তৈরি করবেন যাতে মাস পিপুল তাতে এন্ট্রি করতে পারে, আর প্রত্যেক সদস্যদের ব্যক্তিগত চাহিদা জেনে
তার চাহিদা অনুযায়ী একটা ক্যাটালগ করে দিতে হবে। লিস্ট করতে পারলেই এই নীতির বাস্তবায়ন হবে। দুইটা জিনিস, এই দুইটা প্যারা এখানে লিখে দেবেন। ওকে, আসেন 3 নম্বর আইনে কি আছে। 3 নম্বরে বলছিল বুকস, এভরি বুকস, প্রত্যেক বই ইটস রিডার, প্রত্যেক বই ইটস রিডার, অর্থাৎ প্রতিটি বইয়ের পাঠক থাকতে হবে। বই একটা কিনে থবেন, তাতে ব্যবহার হবে না। রঙ্গনাথনের দ্বিতীয় নীতির গুরুত্ব দিয়েছে প্রতিটি পাঠকে তার প্রয়োজন কি। তৃতীয় গুরুত্ব হচ্ছে প্রত্যেকটা গ্রন্থের জন্য তার উপযুক্ত ব্যবহার। এই নীতি বাস্তবায়ন কথা করতে গেলে আমার এই নির্বাচন এই 6-7টা পয়েন্ট আমাকে ভাবতে হবে। একটা হচ্ছে পুস্তক সংগ্রহ। পুস্তক সংগ্রহ করার সময় খেয়াল করতে হবে যে এই পুস্তকের পাঠক আছে কিনা। দ্রুত লেখেন, দ্রুত। আসাদুল্লাহ দ্রুত লেখেন। আর আশরাফ লিখতেছে কিনা আমি বুঝতেছি না। তার ছবি একটা দিতেছে, খাড়ার একটা ছবি। তারপরে বলছে যে খতে ক্যাটালগ তেমন ভাবে করতে হবে যেন ওই পাঠক, প্রতিটি পাঠক তার এসে যেতে পারে, বইয়ের কাছে যেতে পারবে। 3 নম্বর বলছে এই ব্যবহার হতে গেলে, প্রত্যেক বইয়ের ব্যবহার হতে গেলে বইটা রাখতে হবে খোলা জায়গায়। আপনি একেবারে আলমারির মধ্যে লক চাবি নিয়ে সিন্ধুকের মধ্যে দিয়ে আটকাই তুলেন, ইউজার আপনার কাছে একটা গেল যে ভাই এই বইটা দেন, সে আপনার চাবি দেখে ডরাই যাবে, পালাই যাবে দৌড়িয়ে, যা হ্যাঁ সর্বনাশ করছে। এই বই দিতে যাই আমার যদি এতগুলো চাবি, তার 10টা চাবি ঘোরানোর পর সে একটা পাইছে। খোলা থাকবে, তাক খোলা থাকবে, ওপেন, কোনো দরজা জানলা থাকবে না, ডিসপ্লে করা থাকবে। ওকে, তারপর আসেন সেলফে এমন ভাবে সাজাতে হবে, তাক বিন্যাস, সেখানে দেখেন সেলফ অ্যারেঞ্জমেন্ট, এমন ভাবে তাকে রাখতে হবে যাতে বিষয় বিশেষজ্ঞগণ, সাবজেক্টগণ তার নিজে নিজে যাই তার তথ্য সে পাইতে পারে। তারপরে বলছে একটা রেফারেন্স সার্ভিস থাকতে পারে। রেফারেন্স সার্ভিস কি? লাইব্রেরিতে যিনি কাউন্টারে যে ভদ্রলোক থাকেন কিংবা ভদ্র মহিলা থাকেন, উনি যাইয়ে কিন্তু প্রথমে আপনার কাছে দেখে মতো যাইয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম কিংবা গুড মর্নিং কিংবা গুড ইভিনিং। তখন আপনি উঠে দাঁড়াবে, বলবেন যে আপনি কি চাচ্ছেন। সে বলল যে ভাই আমি তো চাচ্ছি আমি বাংলাদেশের এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স জানতে চাচ্ছি। উনি সাথে সাথে বলবে ঠিক আছে ভাই আপনি দাঁড়ান, উনি উঠে আনিয়ে দিবে, অথবা বলবে আসেন এইটা আপনার এই যে দেখেন এইবার এই বিবিএস এর কিংবা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বেঞ্চ যেটা বের করছে এই নেন বইটা। এই যে বলার সাথে সাথে যে সেবাটা দিল, এইটাই হলো রেডি রেফারেন্স। রেডি রেফারেন্স। আর একজন এসে বললো ঠিক আছে আমি জানতে চাচ্ছি উলিপুর উপজেলার লিটারেসির রেট কত, 8 থেকে 16 বছর, 8 না 7, 5 থেকে 11 বছর বয়সের লিটারেসি রেটটা কত। সে কিন্তু লাইব্রেরিয়ান সাথে সাথে দিতে পারে না। তখন সে কি করবে, সে একটা তৈরি করবে, একটা প্রোফার্মা তৈরি করবে, বলবে আপনার তথ্য এখানে লিখে দিয়ে যান, কি কি কাগজ ইউজারের কাছ থেকে লিখে নেবে। লিখে নেওয়ার পরে বলবেন স্যার আজকে তো আপনাকে তথ্যটা দিতে পারবো না, আপনি 7 দিন পরে যাবেন। লাইব্রেরিয়ান এই 7 দিন পরে ওনার চাহিদা দিয়ে সে লোক নিয়োগ করবে, কিংবা উলিপুর এলাকায় তার যে লোক আছে তাকে দিয়ে তথ্য কালেকশন করে 10 দিন পরে দিবে। তখন আগেই বলে নেবে স্যার আপনার এই তথ্য দিতে গেলেও কিন্তু এইরকম পরিমাণ টাকা খরচ হবে। এটাকে বলে লং রেঞ্জ রেফারেন্স সার্ভিস, অর্থাৎ দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। এটা অনেক স্যারে পড়াবে, রেফারেন্স পড়বে। তারপর হচ্ছে কি আপনার সুন্দর সাজানো থাকবে, একটা গাইডলাইন থাকবে যে হাউ টু ইউজ দ্য লাইব্রেরি, সুন্দর করে এখানে কোন দিকে কি আছে গাইডলাইন ম্যাপ করে দেওয়া থাকবে। এখন ডিজিটালি দেওয়া থাকে, সব এলইডি প্যানেলে দেওয়া থাকে। আপনি যাইয়ে যেটা যাবে এলইডি প্যানেলে দেখছেন না দারাজ অ্যাপস, আপনি কোন শার্ট পছন্দ করবেন নাকি কোনটা নিবেন, না নিয়ে যাবেন কই, ঠিক তদ্রুপ লাইব্রেরিয়ান কে এরকম হতে হবে। মজার ব্যাপার আমার পার্টিসিপেন্ট ঢুকতে পারতেছে না অনেকে, দেখেন না বহুল অনেক লোক আমাদের লিমিট ক্রস করে গেছে, ওয়েটিং আছে, গুড, খুব খুশি হয়েছি আমি। ওকে, তারপরে দেখেন প্রচার ও আলাপ আলোচনার স্থান। লাইব্রেরিতে একটা কর্নার থাকতে হবে সুন্দর করে, যে যাতে 4-5 জন বসে আলোচনা বসে লাইব্রেরিতে এই বই সম্পর্কে তারা সুন্দর করে একটা আলাপ আলোচনা করতে পারে। এটা কিন্তু এটা থাকতে হবে, তাহলে এটা চমৎকার হবে, তাহলে আপনার এই বইটা ব্যবহার হবে। এইগুলোর সাথে আপনাকে এখন এইটার সাথে এবার আসেন তৃতীয় নীতির সাথে সম্পর্কটা কি। তৃতীয় নীতির সাথে সম্পর্ক হচ্ছে রঙ্গনাথন এখানে সে গুরুত্ব দিয়েছে কিসের উপরে, বই সংগ্রহের উপরে। এই সংগ্রহের ক্ষেত্রে আপনাকে 3টা জিনিস দেখতে বলছে ফ্রান্সিস ডুরির, সেই কথা ইউজারের ডিমান্ড, কোয়ালিটি সম্পন্ন বুকস আর আর্থিক সংগতি।
রঙ্গনাথন তৃতীয় নীতির গুরুত্ব দিচ্ছে পুস্তক সংগ্রহের উপরে, সেটা পাঠকের চাহিদা দেখতে বলছে, পুস্তকের মান আর আর্থিক সংগতি। শুধু সেটা না, সাথে সাথে লাইব্রেরির সাংগঠনিক কাঠামো, তার যে পরিচালনা ব্যবস্থা, কর্মীদের দায়িত্ববোধ এবং তাদের ঐকান্তিকতা, এই দিকগুলো কিন্তু রঙ্গনাথন তৃতীয় নীতির সাথে সম্পর্ক দিচ্ছে। এটার সাথে কিন্তু অনেকগুলো বিষয়, 5টা বিষয়। পুস্তক সংগ্রহের উপর গুরুত্ব দিচ্ছেন উনি, পাঠকের চাহিদা, পুস্তকের মানে আর্থিক সংগতির উপর দিছে। শুধু সেটা না, লাইব্রেরির সাংগঠনিক কাঠামো কেমন, লাইব্রেরিয়ান, সহকারী ডেপুটি লাইব্রেরিয়ান, তারপরে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, জুনিয়র লাইব্রেরিয়ান, ক্যাটালগার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, রেফারেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে টাইপিস্ট, তারপরে লাইব্রেরি হেল্পার, বুক শটার, এসব সাংগঠনিক কাঠামো আছে কিনা, কর্মীদের দায়িত্ববোধ কেমন, কর্মীদের লেখাপড়া কেমন। আর এই গ্রন্থ পাঠকের কাছে আনতে সীমিত বাজেটের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় বই কিনে এটাই যদি আমি দিতে পারি, তাহলে এটার সাথেই এই তৃতীয় নীতির সম্পর্ক বাস্তবায়ন হবে। এবং এটাই হলে পুস্তক নির্বাচন নীতিতে বাস্তবায়ন করলে এই সকল সম্পর্ক বিদ্যমান থাকবে। নাম্বার 4, 4 নম্বর আসেন, সেভ দ্য টাইম অফ দ্য রিডার। পাঠকের সময় বাঁচাতে হবে, এইটাই হলো মেন জিনিস। আপনার কাছে গেছে, আপনি পাঠকের সাথে গল্প শুরু করছেন, হবে না। উনি চাবে সঠিক সময়ে সঠিক বই সঠিক পাঠকের হাতে। মনে আছে এটা? এই কথা কি মনে আছে? মতবাদের ভিতরে আমি পড়াইছিলাম, সেখানে বলছে সেভ দ্য টাইম। রঙ্গনাথন বলছে পাঠকের সময় বাঁচাতে হবে। এখানে বলছে আপনাকে একটা জিনিস সবসময় মনে করতে হবে, পাঠকের প্রত্যেকটা পাঠকের সময় গুরুত্বপূর্ণ, তার মূল্যবান সময়। এখানে দুটো দিক, একটা আছে প্রত্যেক পাঠক তার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে, এই কাজের ভিতরে লাইব্রেরি ব্যবহার করাও একটা। 2 নম্বর হলো লাইব্রেরিতে পাঠক চাইবে তার পুস্তক, কাঙ্ক্ষিত পুস্তক, কিন্তু এই কাঙ্ক্ষিত পুস্তকটা আপনি কত দ্রুত দিতে পারলেন, সেটাই হলো মেন বিষয়। এই কাজটার সাথে নির্মুক্ত কাজ জড়িত। এখানে একটা জিনিস আমি সেদিনকে দেখছিলাম, আমার একজন টিচার বলছিল, আমার ভালো লাগছে। আপনার বাড়ির সামনে সেলিম একটা দোকান আছে, দেখবেন আপনি দোকানে গেলেন, যাই বললেন যে ভাই ঠিক আছে আমাকে 2 প্যাকেট নুডলস দেন তো। আপনি বললেন, দাঁড়িয়ে থাকলেন, আপনি দাঁড়িয়ে রয়েছেন, সে আরেকজন কাস্টমারের সেবা দিচ্ছে, তারপর আরেকজনের দিচ্ছে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, অথচ আপনার অফিসের গাড়ি এসে আপনাকে হরেন দিচ্ছে। আপনি দাঁড়িয়ে থেকে বিরক্ত, স্যার ভাই তাড়াতাড়ি দেন, আমি তো অফিসে চলে যাব, আমার টাইমটা এখন গুরুত্বপূর্ণ, রাস্তায় যানজট হয়ে যাবে। ঠিক আছে, উনি 3 জনের সার্ভিস দেওয়ার পরে আপনারে দিল, সে কিন্তু বামার দিয়ে একটা কাগজটা দিয়ে নুডলসটা নামাইয়ে, তার কারণ ওটা তো তার প্যাকেট করতে পারে, তো করা আছে, আপনাকে দিয়ে দিতে পারতো। পাশে আর একটা দোকান আছে, আপনি যাই বললেন, যার সাথে সাথে সেলিম সাহেব আপনি বললেন, স্যার আপনি কি নিবেন? তো ভাই আমি তো একটু নুডলস নিতে চাইছিলাম। তো সে স্যার শিগগিরই নেন, স্যার এনেন, আপনি অফিসে যাবেন মনে হয়, এই নেন, এই যে আপনার নুডলসটা। 30 সেকেন্ডের ভিতরে আপনি সেবা পাইলেন। এখন আপনি বলেন আপনি কোন দোকানে যাবেন? দ্রুত সেবা দিবে স্যার। এইটাই হলো লাইব্রেরি সায়েন্সের ভিউ পয়েন্ট। এখানে আপনাকে চাইবেও কাঙ্ক্ষিত, আপনি ইউজার আপনার কাছে জিনিস চাবে, কিন্তু ইউজার জিনিস চাইলে আপনি সেই যে চাবে, চাওয়ার সাথে সাথে তো আপনাকে এটা করতে হবে, চাওয়ার সাথে সাথে আপনাকে যে সেবা দিতে হবে, আর সেবা চাবে সে যেটা চাবে সেটাই দিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, 7টা কাজ এখানে করতে হবে। দেখেন, একটা হচ্ছে গ্রন্থকারের অবস্থান, তারপরে যথাযথ সময় ও ব্যক্তিগত সময় ভাবনা, তারপরে ক্যাটালগ, তারপরে সার্কুলেশন। লেখেন, এটা লেখেন, তাড়াতাড়ি লেখেন। লাইব্রেরি অবস্থান আমি বলছি, যথাযথ সময় ও ব্যক্তিগত সময় বলছি। অর্থাৎ যথাযথ সময় বলতে আপনার যে পারফেক্ট টাইম সেটা, আবার যে পাঠক তার টাইমটা দুটো মিলাই করতে হবে। ক্যাটালগ টাইপে বলতে হবে, সার্কুলেশন মানে লেনদেন, ওনার বসে পড়ার সময় হবে না, ওনাকে বাসায় নিতে দিতে হবে, তাহলে সময় বাঁচবে। তারপর বলছে একটা রেফারেন্স বিভাগ থাকবে, আর একটা সেন্ট্রাল ক্যাটালগ পদ্ধতি থাকবে, অর্থাৎ সে যাতে তার ঘরের থেকে বসে তার প্রয়োজনীয় জিনিসটা পাইতে পারে। আর সার্কুলেশনটা, এই যে লেনদেন ব্যবস্থাটা 2 ধরনের থাকতে হবে, একটা শর্ট টাইমের জন্য আর একটা লং টাইমের জন্য। এই 7টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে এটার সাথে হবে, বাস্তবায়ন হবে। এখন আসেন এটার সাথে সম্পর্ক কি, চতুর্থ নীতির সাথে আপনার বাস্তবায়নের সাথে সম্পর্কটা কি?
এই পাঠকের সময় বাঁচাতে হলে পুস্তক নির্বাচনের সাথে সম্পর্কটা কি? চতুর্থ নীতিতে দুটো দিক আর কি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। পুস্তক চতুর্থ নীতির সাথে সম্পর্ক একটা আছে পাঠকের প্রতি পাঠকের মূল্যবান সময়, প্রতি পাঠকের মূল্যবান সময়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে গ্রন্থকার হলো পাঠকের কাঙ্ক্ষিত পুস্তক। একটা হচ্ছে তার মূল্যবান সময় আর সেই সময় তার কাঙ্ক্ষিত পুস্তক। এই দুইটা বিষয় আছে এই পাঠকের সময় বিচারের সাথে। এই দুইটা বিষয় বাস্তবায়ন করতে গেলে আপনাকে গ্রন্থকারের জন্য এমন ভাবে পুস্তক নির্বাচন এবং সাজাতে হবে যাতে একজন ব্যবহারকারী খুব অল্প সময়ে তার পুস্তকটি বেছে নিতে পারে। এটা হলো চতুর্থ নীতির কথা। কেননা ওই যে ফ্রান্সিস ডুরি একটা কথা বলছিল, সঠিক সময়ে সঠিক বইটি সঠিক পাঠকের সামনে উপস্থাপন, এই কাজটা করতে হলে পুস্তক নির্বাচনের তাৎপর্য বহন করে। আর এইটার সাথে রঙ্গনাথনের পুস্তক নির্বাচনের এই চতুর্থ নীতির সম্পর্ক অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ক্লিয়ার? ক্লিয়ার? বলছে সময় বাঁচাইতে হলে ফ্রান্সিস ডুরি যে কথাটা বলছিল যে সঠিক সময়ে সঠিক বই সঠিক পাঠকের সামনে, এই জন্য দিতে হলে আপনাকে পাঠকের মূল্যবান সময় এবং তার কাঙ্ক্ষিত পুস্তক, এই দুটো সেবা দিতে হলে বই এমন ভাবে নির্বাচন করতে হবে এবং সাজাতে হবে যাতে উনি ঢোকার সাথে সাথে ওনার প্রয়োজনীয় বইটা পেয়ে যায়। পঞ্চম নীতিতে কি বলছে? লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, SM, খেয়াল করেন, গ্রন্থকার ক্রমবর্ধমান জীবদের অনুরূপ, এটা বলছে বাংলায়, কিন্তু এটা গ্রন্থকার একটা বৈশিষ্ট্য প্রতিষ্ঠান। যেভাবে বলেন প্রত্যেকটা লাইব্রেরি যখন সৃষ্টি হয় তখন কিন্তু লাইব্রেরিতে অল্প কয়টা বই নিয়ে শুরু করে। আগের যে 4টা নীতি তা গেছে সব লাইব্রেরির সাংগঠনিক এবং তার মানে ডিরেক্টিভ পরিচালনাগত দিক, আর এইটা নিচে ভবিষ্যতের এই পঞ্চম নীতি গ্রন্থকারের ভবিষ্যৎ রূপকে নির্দেশ করবে। এইখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো গ্রন্থকারের প্রতিনিয়ত এর যে আজকে আপনার পঞ্চম নীতি, আজকে লাইব্রেরিতে আপনার যদি 5 জন মেম্বার থাকে, পরের দিন হবে 6 জন, তারপরের দিন 7 জন। আজকে লাইব্রেরিতে 1 জন স্টাফ আছে, তারপরের দিন দেখবেন 7 হয়েছে আরেকজন। আজকে একটা সেবা হলো, কালকে আরেকটা সেবা। এই যে বিষয়গুলো আপনাকে করতে হবে, এটাকে বলে এই কাজটার জন্য আপনার এই 4টা কাজ আমাদেরকে করতে হবে। একটা হচ্ছে লাইব্রেরি সার্ভিসটা বাড়াতে হবে, আরেকটা আছে স্টোরেজ লাইব্রেরি করতে হবে। যিনি স্কেচ দিচ্ছেন তাকে মেনশন করেন কে এটা দেখেন। তারপরে লাইব্রেরি বিল্ডিংটা এমন ভাবে হতে হবে যাতে আজকের থেকে 10 বছর পর আজকে 5000 বই আছে, আরো 5000 আসলেও যাতে লাইব্রেরি ভবনের কাজ হাত না দিতে হয়। অনেক ক্ষেত্রে লাইব্রেরি দেখবেন যে জায়গা হচ্ছে না বলে ভাঙতেছে না, আপনি প্ল্যান করার সময় আগামী 20 বছর পরে কি 50 বছর পরে কি হবে সেইভাবে প্ল্যান করবেন। তারপরে আপনি আসবেন লাইব্রেরির যে সংগ্রহটা, অ্যাকুইজিশনটা কত পরিমাণ বাড়বে, 5000 হবে, 50000 হবে, 5 লাখ হবে, না 5 কোটি হবে, এইভাবে এটা আপনাকে দেখতে হবে। এই সব আছে বৃদ্ধির ক্ষেত্রে। তারপরে বলে পাঠক ও ব্যবহারকারী। আগের দিন বলছিল পাঠক কাকে বলে এবং ইউজার কাকে বলে। আজকে হয়তো 50 জন পাঠক আছে, কালকে 500 জন হয়ে যেতে পারে, এটাও আপনার মাথায় রাখতে হবে। তারপরে লাইব্রেরি কর্মী, আজকে 5 জন কর্মী দিয়ে চালাচ্ছেন কি 3 জন দিয়ে চালাচ্ছেন, 2 জন দিয়ে, পরের দিন কিন্তু 10 দিন হবে, বিভিন্ন বিভাগ হতে পারে, তখন কর্মী সংখ্যা যাতে 50 জন হলেও বসার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, সে বিষয়টা আপনার এই গ্রোয়িং অর্গানিজম অর্থাৎ যেহেতু বাড়বে এটা দেখতে হবে। তারপরে আপনাকে বিভাগীয় গ্রন্থকার, আজকে আপনার কলেজের একটা বিভাগ আছে, একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, কিন্তু আপনার কলেজে যখন আপনি যেখানে চাকরি করেন 20টা বিষয়ে যখন অনার্স হবে তখন কিন্তু 20টা সেমিনার লাইব্রেরি হবে, তখন একটা ডিপার্টমেন্টাল লাইব্রেরি থাকতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। এবং বইটার ক্লাসিফিকেশনও থাকতে হবে, বইটার ক্যাটালগিংও থাকতে পারবে। যদি ক্যাটালগিং ক্লাসিফিকেশন থাকে, এই 9টা পয়েন্টকে আপনার মাথায় রাখতে হবে হচ্ছে এই অর্গানিজমের জন্য। এই কাজটা করতে পারলে এটা লাইব্রেরি সায়েন্সের কি বিষয়টার ভিতরে এসে যাবে। এখন আসেন এই পঞ্চম নীতির সাথে পুস্তক নির্বাচনের সম্পর্কটা কি। পঞ্চম নীতির সাথে পুস্তক নির্বাচনের সম্পর্ক হলো রঙ্গনাথনের এই পঞ্চম নীতিতে দেখা যায় বাস্তবায়নের ক্ষেত্রে দুটো দিক আছে বিবেচনা করে। একটা হচ্ছে লাইব্রেরি সার্ভিসটা, আর একটা হচ্ছে
স্টোরেজ লাইব্রেরি বা দুষ্প্রাপ্য গ্রন্থের সমাহারটা। আজকে যে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই দুটো, একটা হচ্ছে লাইব্রেরি সেবা আর একটা হচ্ছে যে বইগুলো আসবে সেইগুলো প্রিজার্ভ করা। এই দুইটা জিনিস বাস্তবায়ন করতে গেলে গ্রন্থাগার সম্পদের উন্নয়নের ক্ষেত্রে এই যে বিশাল গ্রন্থাগার যত উপকরণ বৃদ্ধি পায়, ক্রমবর্ধমান সংগঠন ও প্রতিষ্ঠানে পরিণত হবে। সেজন্যই পুস্তক নির্বাচনের প্রয়োজন পড়ে। কাজেই পুস্তক নির্বাচনের সাথে এই নীতির সম্পর্ক বিদ্যমান। এই হলো আপনার আমাদের পঞ্চনীতির সাথে আলোচনা। এখন আসেন পরিশেষে একটা উপসংহার লিখে দিতে না, শেষে লিখে দিবেন আচার্য শিয়ালী রামামৃত রঙ্গরতন বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে গ্রন্থাগার পরিচালনা, সংগঠন ও ব্যবস্থাপনার জন্য যে 5টি নীতি নির্ধারণ করেছিলেন আজকে পর্যন্ত সেটা অম্লান। রঙ্গনাথন আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তার অমর কীর্তির জন্য চিরদিন বেঁচে থাকবেন আমাদের মাঝে, আমাদের মতো কর্মীদের মধ্যে, এবং এই গ্রন্থ পুস্তক নির্বাচনের সেবার মধ্য দিয়ে। এর সাথে আজকে কি প্রশ্ন হবে নেন, প্রশ্নগুলো লেখেন। জন্য 102 এর জন্য, আর এই 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে 101 এর জন্য। এই দুটো প্রশ্ন এই পেপার 1 এ এটা পড়বে আর পেপার 2 তে এটা পড়বে, আর শ্রেণীকরণ ওখানেও এটা পড়বে। কাজে এটা আমরা ধন্যবাদ আপনাদেরকে যে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। এটা আজকে আমাদের স্লাইড এখানে শেষ। এখন আমরা চলে যাব আমাদের মূল টপিকসে। রেকর্ড যারা আছেন তারা সেটা রেকর্ড বন্ধ হবে।